গল্পটির প্রথম ও দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রথম ও দ্বিতীয় পর্ব আপনারা যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন, আর শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ইদানিং রিভা অধিকাংশ সময় একাই কাটায়। ভয়ানক একটা প্রতিহিংসায় তার চোখ দুটো জ্বালা করে। একটা আপাত সুন্দর মুখের আড়ালে কি বিভৎস একটা নারী লোলুপ শয়তান যে লুকিয়ে আছে, যেটা রিভা কোনোদিনও বুঝতে পারেনি। একদিন এই ছেলেকেই তার ভালো লেগেছিল, কিন্তু সেটা হবার না বলেই ও জপেশকে এড়িয়ে চলত। জপেশকে মন থেকে একেবারে ভুলে যাওয়ার জন্য সে রাতুলকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু শয়তানটার প্রলোভনে পা দিয়ে নিজের বড় বেশি রকমের সর্বনাশ সে করে ফেলেছে। ছেলেটা তাকে একেবারে নিংড়ে নিয়ে ছিবড়ে করে ফেলে দিয়েছে। নিজের কথা ভাবতে গেলে নিজেরই খুব খারাপ মনে হয়। জপেশ যখন দিনের পর দিন তার সর্বস্ব লুট করেছে, তখনও সে নির্লজ্জের মতো রাতুলের কাছে গিয়ে দাঁড়িয়েছে, তার প্রেমটুকু প্রার্থনা করেছে। একটা গিল্টি কনসার্ন তাকে পীড়িত করেছে। মনে মনে সে অনেক দিন ভেবেছে একজনের উচ্ছিষ্ট সে আরেকজনকে কিভাবে দেবে। অনেকদিন ভেবেছে যে জপেশের সবকিছু সে রাতুলকে জানিয়ে দেয়, কিন্তু পারে না। না পারার কারণ সে কোনোদিনও বুঝতে পারেনি যে রাতুল তাকে আদপেই ভালোবাসে কিনা। যেটুকু সে মিশত বা কথা বলতো তা শুধু তার মায়ের অনুরোধ রক্ষা করতেই। এমনকি তার দেওয়া প্রথম চিঠিটারও সে জবাব পায়নি। রাতুল যদি মুখ ফুটে কোনোদিন রিভাকে বলতো যে ভালোবাসে, তাহলে সব দ্বিধাটুকু কাটিয়ে রাতুলের কাছে নিজের দুঃখ কষ্ট তুলে ধরতে পারত। কিন্তু সে যে বড় ভীতু, বড় বেশি গোবেচারা ধরনের, সর্বদা নিজেকে গুটিয়ে রাখতেই ভালোবাসে। নইলে জপেশ যখন তাকে গিয়ে শাসায়, ভয় তখন সে কেঁচোর মতো গর্ত খুঁজছে। একটা প্রতিবাদ পর্যন্তও করেনি। আগে সে প্রায়ই আসতো রিভাদের বাড়িতে, রিভার মায়ের সঙ্গে আবদার খাটাতো। জপেশের শাসানির পর এ বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই রিভার মাথায় ঢুকছে না, রাতুলের মতো ছেলে কিভাবে রাধিকার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। রাধিকা যে ভালো মেয়ে নয় সেটা সে আগেই টের পেয়েছিল, কিন্তু তার বিশ্বাস ছিল আর যেই হোক রাধিকা রাতুলের কোনো ক্ষতি করতে পারবে না। অথচ সেটাই ঘটেছে। বড় লজ্জার ঘটনা এখন লোকমুখে ঘুরছে। বাবা ছেলে দুজনেই নাকি এক নারীতে উপগত। না, কোথাও একটা নিশ্চয়ই কিছু গন্ডগোল ঘটে গেছে। আর তার উপর রাধিকা খুন? অসম্ভব। রাতুলের পক্ষে কাউকে খুন করা সম্ভব নয়। যেটুকু সে তাকে চিনেছে, সে বড় বোকা আর ভালো টাইপের মানুষ। সে কাউকে খুন করতে পারে না। রাতুলের বাবার পক্ষেও খুন করাটা অস্বাভাবিক ব্যাপার। পুরুষ মানুষের ক্ষেত্রে ঔদ্ধত্য যৌবনা কোনো নারীর শারীরিক আবেদন গ্রাহ্য করা বেশ শক্ত। সে নিজেই তো তার জ্বলন্ত প্রমাণ। জপেশের যৌন আবেদনের কাছে মেয়ে হলেও নিজেকে গুটিয়ে রাখতে পারেনি। তারপর ওরা তো পুরুষ মানুষ, হয়তো কোনো একজনের স্থলন ঘটেছিল, কিংবা দুজনেরই। কিন্তু খুন? ঘুরে ফিরে জপেশের ভাবনাতেই আছড়ে পড়ে। মাঝে মাঝে ওর মনে হয় ধারালো কোনো অস্ত্র দিয়ে জপেশের সুদর্শন শরীরটা যেন ফালা ফালা করে দেয়। নিজেকে শিল্পী বলে পরিচয় দেয় সে। শিল্পী মানে কি নারীর লোলুপতা? মাঝে মাঝেই ও ভাবে একটা চরম শাস্তি ওকে দিতে হবে। ওর শিল্পী নামের মুখোশটাকে টেনে ছিঁড়ে আসল মুখোশটা সবার সামনে তুলে ধরতে হবে। কিন্তু কেমন করে? জপেশ তো এখন তার সব নাগালের বাইরে। তা হোক, শাস্তি, চরম একটা শাস্তি তাকে দিতেই হবে। হঠাৎ ছোট বোন নিভা এসে বলল যে তাকে দুজন লোক ডাকতে এসেছে। আমায় ডাকতে এসেছে? কে? সে বলল যে দুজনেই অপরিচিত। কিছু নাম বলেনি? নিভা না সূচক মাথা নাড়ালো। কোনো পুলিশ টুলিশ নয় তো? ইচ্ছে না থাকলেও রিভাকে উঠতে হলো। দরজা খুলতেই দেখলো একজন একটু বয়স্ক আর অন্যজন কম বয়সী এক ছেলে। কাকে চান? বয়স্ক মানুষটি বললেন, রিভা নন্দীকে। আমি রিভা নন্দী, কিন্তু আপনাকে তো। নীল ওর আইডিটা তুলে ধরল। ভুরু কোচকালো রিভার। আমতা আমতা করে বলল, প্রাইভেট ইনভেস্টিগেটর, মানে গোয়েন্দা? হ্যাঁ ম্যাডাম, তাই। কিন্তু খুন তো হয়েছে রাতুলদের বাড়ি,
আমার কাছে আপনারা কেন? কোথায় যে কাকে কখন দরকার পড়ে তা কি আর আগে থেকে বলা যায়? তবে চিন্তা করার কিছু নেই, কয়েকটা প্রশ্ন করার আছে। নিশ্চয়ই রাধিকা খুনের ব্যাপারে। সেটাও হতে পারে। কিন্তু আমি অনেকদিন ওদের বাড়িতে যাই না। কিন্তু গিয়েছিলেন। হ্যাঁ, যেদিন রাধিকা খুন হয় পাড়ায় হইচই হচ্ছিল। একটু বসবার জায়গা হবে? আমরা তো থাকি দুটো ঘরে। আচ্ছা আসুন। তিনজনে গিয়ে রিভার ঘরে ঢুকলো। অত্যন্ত সাধারণ মানের ঘর। একটা চৌকি পাতা আছে, সাধারণ ছাপা চাদর পাতা, খান্দোয়েক বালিশ, একটা পড়ার টেবিল আর চেয়ার। কিছু বইটই এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে টেবিলের ওপর। একটা দেওয়াল আলমারিও রয়েছে, তবে সেটা তালা বন্ধ। দেওয়ালে রবীন্দ্রনাথের চিরপরিচিত ছবি। ঘরে অন্য প্রান্তে একটা 14 ইঞ্চি মাপের টেলিভিশন। জানালায় সস্তা ছিট কাপড়ের পর্দা ঝুলছে। নীল চারিদিক তাকাতে তাকাতে জিজ্ঞাসা করলো, এখনো পড়াশুনো করা হয়? না, হায়ার সেকেন্ডারির পর আর এগোতে পারিনি। নিজের থেকেই ছেড়ে দিয়েছেন নাকি? বাবার যা চাকরি তার পক্ষে আর টানা সম্ভব হয়নি। তাছাড়া আমি বরাবরই একটু ডাল হেডেড, রেজাল্টও তেমন ভালো হতো না, তাই বাবাকে রিলিফ দিয়েছি। নিভা মানে আমার ছোট বোন, ও কিন্তু পড়াশোনায় খুব ভালো। ওই যে টেবিলে খাতা বই দেখছেন, সব আমার বোনের। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। হ্যাঁ বলুন। রাতুল মল্লিকের সঙ্গে তো আপনার বেশ ভালোই আলাপ সালাপ ছিল। হ্যাঁ। এখন নেই? না। ব্যক্তিগত না হলে কি বলা যাবে যে কেন? একজন চায় না আমাদের মধ্যে সম্পর্ক থাকুক, তাই। একজনটি কে? আপনার বাবা না মা? না। হঠাৎ রিভা চুপ করে গেল। বলুন রিভা, বলতে কি খুব অসুবিধে? সে কি আপনার প্রেমিক? মুখটা বিকৃত করে রিভা বলল, প্রেমিক না ডিচ। তার মানে? খুনটা তো হওয়া উচিত ছিল ওই ডিচ লোকটার, কিন্তু খুন হলো অন্য আরেকজন। অর্থাৎ খুনটা সম্বন্ধে আপনি অনেক কিছুই জানেন? না, জানি না, আর আমার জানার কোনো ইচ্ছেও নেই। কিন্তু লোকে বলছে বাবা আর ছেলে মিলে খুন করেছে। অসম্ভব। কেন? অসম্ভব কেন? খুন করতে গেলে যে স্ট্যামিনার দরকার হয় সেটা ওদের কারোরই নেই। আপনার তাহলে কাউকে সন্দেহ? এ বাড়িতে একটা লম্পট দুশ্চরিত্র লোক আছে, ওর বাড়িতে তার যাতায়াত আছে। লোকটার মেয়ে দেখলেই একেবারে নোলা লকলকিয়ে ওঠে। বলা যায় না, সেও করতে পারে। আপনি কার কথা বলছেন? একজন শিল্পীর কথা, যার স্টুডিওতে গেলে দেখবেন শুধু মেয়েদের ছবি, আর সব নোট স্টাডি। শরীরে বস্ত্র রেখে উনি আবার কোনো মেয়ের ছবি আঁকতে পারেন না। এরকম কোনো অভিজ্ঞতা আপনারও হয়েছে নাকি? প্লিজ প্লিজ আমাকে এর থেকে বেশি আর কিছু জিজ্ঞাসা করবেন না। বুঝলাম। বাবার ছেলে কাউকেই আপনি খুনি বলে ভাবতে পারছেন না, তাহলে কে? এটা আপনাদের চিন্তার ব্যাপার, আমার নয়। তবে একটা কথা বলি, একান্তই যদি ঘাঁটাঘাঁটি করতে হয় একবার মহান শিল্পীটাকে নাড়াচাড়া করুন। একটা ক্লু দিতে পারি। যে রাতে রাধিকা খুন হয় সে রাতে, মানে বেশ গভীর রাতে, জপেশদা একা একা ছাদে পায়চারি করছিল। আপনি জানলেন কি করে? নয়নের মণিকে যেমন সবাই আগলে রাখে, নয়নের বিষকেও তেমনি চোখে চোখেই রাখতে হয়। জপেশের ওপর আপনার খুব রাগ, তাই না? রিভা চুপ করে থাকে। নীল আর দীপু উঠে পড়ে। ওরা যখন বেরিয়ে আসছে তখন হঠাৎ নীল বলল, ছাদে পাইচারির সঙ্গে রাধিকা খুনের কি সম্পর্ক সেটা একটু বলবেন? এখানকার যে কোনো ছাদ থেকে টপকে টপকে আপনি এপাড়ার শেষ বাড়ির ছাদে গিয়ে পৌঁছতে পারবেন। ব্যাস, এর বেশি আমার কিছু বলার নেই। ধন্যবাদ। জপেশ রায়চৌধুরীকে কখন পাওয়া যেতে পারে? তিনি তো বাড়িতেই থাকেন নাকি? দোতলায়। তবে এখন পাবেন না, সন্ধ্যার পর তিনি তার স্টুডিওতেই থাকেন। তবে আপনাদের কতটা এন্টারটেইন করবে সেটা আমি সত্যিই বলতে পারছি না। কিছু না বলে নীল হেসে বেরিয়ে এলো। বেচারামকে আর খুঁজে পেতে হলো না, নিজেই এসে থানায় হাজির। সঞ্জয় মজুমদার তখন নিবিষ্ট মনে খাতায় আঁকিঝুঁকি কাটছিল। ওর মাথায় এখন রাধিকা খুনের চট। চোখের সামনে দুটো লোক ঘুরে বেড়াচ্ছে। তাদের একজনের মোটিভও বেশ ধারালো, তবুও তাদের থানায় নিয়ে আসতে কোথাও যেন একটা দ্বিধা রয়ে গেছে।
রাতুল দুদিনের পরই ফিরে এসেছে। ওকে হঠাৎ থানায় ডেকে হঠাৎ উধাও হওয়ার কারণটা জিজ্ঞাসা করেছিল। উত্তরে অবশ্য তেমন কোনো গোঁজামিল ছিল না। স্পষ্টই জানিয়ে দিয়েছিল যে এ বাড়ির পরিবেশ তার কাছে অসহ্য মনে হওয়ায় সে পিসেমশাইয়ের বাড়িতে দুদিন থাকতে গিয়েছিল। পিসেমশাই মানে সত্যকামের বাড়িতে। সত্যকামেরও ঠিকানা পাওয়া গেছে। তাকে একদিন থানায় আসতেও জানিয়েছে। বেচারামকে একটু কাচুমাচু মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ও একটু অবাকই হয়েছিল। নিতান্তই চাষাবুষো ধরনের চেহারা। একটু বিরক্ত মুখে জিজ্ঞাসা করেছিল, কে তুমি, কি চাই? বিষণ্ণ মুখে বেচারাম বলেছিল, আগে আমি একটা ডায়েরি লিখাতে এসেছি। ডায়েরি? কি ব্যাপারে? আমি আপনার কাছে সুবিচার চাইতে এসেছি। ব্যাপারটা কি সেটা আগে খুলে বলো। তার আগে বলো তোমার নাম কি? আগে বেচারাম মণ্ডল। নামটা শুনেই সঞ্জয় নড়ে চড়ে বসল। এই লোকটাও তাদের ওয়ান্টেড তালিকার মধ্যে আছে। এতবার একটা শহরে কে এক বেচারাম মণ্ডল, তাকে খুঁজে পেতে বেশ অসুবিধায় পড়তে হতো তাদের। সঞ্জয়ের একটা কাজ হালকা হলো। ও বলল, বেচারাম মণ্ডল মানে রাধিকা বলে যে মেয়েটা খুন হয়েছে, তুমি তার হাজবেন্ড? আগে বাবু, আর সেই নালিশটি আপনার কাছে করতে আসা। বুঝলাম। তা তোমার নালিশটা কি? আমার এই বউটা এই পাড়াতেই অনিমেষবাবুর বাড়িতে কাজ করত। সেসব আমরা জানি। কেউ বা কারা তোমার বউকে খুন করেছে, তাই তো? আগে হ্যাঁ, আমি এর ন্যায্য বিচার চাই। আমার বউকে যে মেরেছে তাকে আপনি ধরেন বাবু। উটি ছাড়া আমার ত্রিসংসারের কেউ নাই গো বাবু। তুমি থাকো বনগা না অশোকনগর, কোথায় জানো? আগে বনগা। তা সেখান থেকে বউকে পরের বাড়ি কাজ করতে পাঠালে কেন? আগে সংসার চলতো না তাই। তুমি কি করো? আগে একটা বালতি তৈরি কারখানায় কাজ করতুম, তো তাদের ব্যবসা এখন মন্দা যাচ্ছে। এখন সব প্লাস্টিকের বালতি বেরিয়ে গেছে কিনা, টিনের বালতির চল কমে এসেছে, তাই আর চাকরিটা থাকলো না। তাই বউয়ের রোজগারে খাচ্ছ? বউ আর আমি কি আলাদা? তা তো বটেই। এখন কোথায় আছো? বেলেঘাটা খালপাড়ে একটা ঝুপড়ি ঘরে। রোজ তো বউয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতে, তাই না? আগে রোজ নয়, মাঝে মাঝে। মানে টাকার টান পড়লি? কাল কতটা খেয়েছিলে? আগে মুখ থেকে এখনো তো খুশবু বেরোচ্ছে। রোজগারপাতি করছো কিছু? চেষ্টা তো করেই চলেছি, কে দেবে বলেন? আর কি বা কাজ জানি আমি। তোমার বউকেই বা হঠাৎ কেউ মেরে দিল কেন? কারণ কিছু আন্দাজ করতে পারলে? নিশ্চয়ই তার দিকে কোনো গণ্ডগোল ছিল। তোমার কি মনে হয়? কার মনে কি প্যাচ তাই বা কেমন করে ঠাউর করি। তবে ওই বাবু আর ছেলে দুটোই সমান হারামজাদা। দুটোরই নজর ছিল আমার বউয়ের ওপর। তুমি জানলে কি করে? আগে রাধিকা আমাকে সব কথাই বলতো। কিন্তু আমরা শুনেছি তোমার বউ ওই দুটো বাবুকে নিয়েই ল্যাজে খেলছিল। জি জি বাবু, এমন কথা বলবেন না। বউ আমার সতী নক্ষী, নেহাত পেটের দায়ে। পেটের দায় না, বড় দাও মারার তাল। কোনটা? এসব কি বলছেন বাবু? এখানে আমার তাল বেতাল আসে কোত্থেকে? একটি থাপ্পড়ে না মুন্ডটা একবারে পিছন দিকে ঘুরিয়ে দেবো। তাল বেতাল আসে কোথা থেকে? হ্যাঁ, হারামজাদা কিছুই তো জানো না, তাই না? পেটে বাচ্চা পয়দার হুলো দেখিয়ে বাপের কাছ থেকে নিচের এই তলাটা পুরো একেবারে লিখে নেওয়া ধান্দা মনে করেছিল। নগদ 1,00,000 টাকা হুমকি, সেটা পেতাল নয়। এক ঠেলে দুই পাখি মারার ধান্দা। আর ছেলের কাছ থেকে কি চেয়েছিল মনে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই একটা রাত পিসিতে থাকলে না 14 পুরুষের কথা মনে পড়ে যাবে। ছেলেকে ফাঁসিয়েছিলে আরো বড় দাও দিয়ে। কেনা বেওয়ারিশ বাচ্চার বাপ হতে হবে, তাকে বিয়ে করে গোটা বাড়ির মালিক হওয়ার দাও। প্ল্যানটা কার মাথার? তোমার না তোমার বউয়ের? উত্তর না দিয়ে বেচারা মাথা হেট করে বসে থাকে। হঠাৎ সঞ্জয় জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, বাচ্চাটা কার? তোমার তো? পান খেকো লাল জিপ কেটে বেচারাম বলল, আমার আবার ছেলে হবে কোত্থেকে? আমি তো খোঁজা। খোঁজা? খোঁজা মানে? 3-4 বছর বিয়ে হওয়ার পর বউটার যখন কোনো বাচ্চা বাচ্চা বিয়ে হলো না, তখন দুজনে একটা হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তারবাবুরা বলল আমি নাকি বাজা ছেলে, আমার নাকি বাপ হওয়ার ক্ষমতা নেই। তাহলে রাধিকার গর্ভে যেটি ছিল সেটি আমার হয় কেমন করে? সেই কারণেই রাধিকাকে খুন করেছে। কি বলছেন বাবু? আমি করবো রাধিকাকে খুন? না করাটাই তো অস্বাভাবিক। নিজের বউ,
তাকে দুজনে মিলে লুটে পুটে খাচ্ছে। পুরুষ মানুষের রাগ তো হবেই, কিন্তু এত রাতে ছাদে গেলে কি করে? বউ নিয়ে গিয়েছিল? বাবু, আপনি বিশ্বাস যান, এমন অধর্মের কাজ আমি করব না। রাধিকা বেঁচে থাকলে কি আমার আর এই হাল হয়? বাবু, আপনি আর খুনিটাকে খুঁজে বার করেন। তোমার ডায়েরি আমি নিয়ে নিচ্ছি, তবে আমাদের চোখে বেশি দিন ধুলো দিয়ে থাকা যাবে না। খুনের শাস্তি কি জানো তো? যাও, পাশের ঘরে যিনি আসেন তার কাছ থেকে গিয়ে ডায়েরিটা লিখে নাও। বেচারাম চলে যাওয়ার পর সঞ্জয় কিছুক্ষণ স্থানুর মতো বসে রইল। তারপর নীলকে ফোনে ধরল। দাদা, আমি বরানগর থানা থেকে সঞ্জয় বলছি। হ্যাঁ বলো, কদ্দূর এগোলে? কোথায় আর এগোলাম? যে তিমিরে সেই তিমিরেই আছে। একটু আগে বেচারাম এসেছিল। বেচারাম নিজে থেকে এসেছিল? হ্যাঁ, ওর বউয়ের জন্য ডায়েরি লেখাতে। নিশ্চয়ই ক্রস করেছো। বক্তব্যটা কি? একটা ব্যাপার ক্লিয়ার, মেয়েটা মোটেও ভালো মেয়ে নয়। ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে প্ল্যান করে টাকা আর বাড়ির লোভে নিজেকে ভাঙিয়েছে। এখানে দুজনেই দুটো সুযোগ নিয়েছে। সব মেয়েরাই স্বামীর কাছ থেকে মিনিমাম কিছু পেতে চায়। সেক্সুয়াল প্লেজার সেটা দেওয়ার ক্ষমতা বেচারামের খুব বেশি নেই। রাদার বলা যেতে পারে হি ইজ টু সাম এক্সটেন্ট অফ ইম্পর্টেন্ট। রাধিকা দুটো পাঁটাকে দিয়ে নিজের দেহ সুখ একেবারে উসুল করে যাচ্ছিল, আর ওর স্বামীর ধান্দা বউ ভাঙিয়ে মোটা টাকা পাকানো। এই অঙ্কটা মিলে যাচ্ছে, কিন্তু তোমার লিস্ট থেকে বেচারামকে বাদ দিতে পারো। খুনটাও করেনি। হ্যাঁ, সেটা আমি বুঝেছি। বেচারাম একটা ডায়লগেই সেটা প্রমাণ করলো। যে গরু দুধ দেয়, কেই বা তাকে জবাই করে। আসলে এই ক্লাসের লোকগুলো বউয়ের সতীত্ব নিয়ে তেমন মাথা ঘামায় না। এদের কাছে টাকাটাই বড় ফ্যাক্টর। সত্যকামের ঠিকানাটা পেয়ে গিয়েছি। বাজিয়েছ? না, ডেকে পাঠিয়েছি, সে আসবে। মনে হয় না খুব একটা ফলপ্রসূ হবে। সত্যকাম লোকটার ওই একটাই মোটিভ, বাপ বা ছেলের হাজতবাস হলে নিয়ারেস্ট কাজিন হিসেবে সম্পত্তি ক্লেম করতে পারে। তাহলেও ব্যাপারটা তেমন সহজসাধ্য নয়। তাহলে তো দাদা ও বাড়ির ভাড়াটেরও এই একটা ধান্দা হতে পারে। না সঞ্জয়, ভাড়াটে মানে দীনেশবাবু বা তার স্ত্রী কোনোদিনই সম্পত্তি ক্লেম করবে না, কারণ ওরা জানে তাদের কোনো ক্লেম ওখানে নেই। ওরা আসলে নিশ্চিন্ত মনেই যতদিন বাবার ছেলে জেলে থাকবে ততদিন গোটা বাড়িটা নিখরচায় ভোগ করতে পারবে। তবে ভেবে দেখলাম ওদের এই মোটিভের ওপর বেস করে ওরা কোনো খুনের হ্যাপাতে যাবে না। সে রিস্ক ওরা নেবে না। তার ওপর ওদের একটা বার্ডেন আছে, দ্যাট ক্রিপেলড চাইল্ড। ওদেরকেও তুমি বাদ দিতেই পারো। তাহলে সন্দেহভাজনদের তালিকায় পড়ে থাকছে আদার দেন ফাদার অ্যান্ড সন, এমন কেউ একজন যার প্রচণ্ড হিংসে এখানে কাজ করছে। সে কি? আপনি তো অলরেডি 4 জনকে ইট্রিস থেকে বাদ দিয়ে দিয়েছেন, তাহলে রইল কি? এক্ষুনি আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, আমাকে একটু ভাবতে দাও। একটা সত্যি কথা বলবেন দাদা? অযথা তোমাকে মিথ্যে কথা কেন বলতে যাব? আপনি কি কাউকে সন্দেহ করেননি? না গো ব্রাদার, আসলে অঙ্কটাই মেলাতে পারছি না। ঠিক আছে, তুমিও ভাবো, আমিও একটু ভাবি। একটা পয়েন্টে গিয়ে অঙ্কটা ঠিক মিলবেই। কিন্তু আপনি কার সঙ্গে দেখা করবেন বললেন? জপেশ রায়চৌধুরী, আর্টিস্ট। সন্দেহজনক? কথাই আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাহিলেও পাহিতে পারো ইঙ্গিতের সন্ধান। একটু পরে নীল আর দীপু এসে ঘরে ঢুকল। আসার সময় নীল একবার রিভার ঘরের দিকে তাকিয়েছিল। বন্ধ ঘর। ওকে আর ডিস্টার্ব না করে শটান জপেশের ঘরে। জপেশ তখন তুলে রেখে নিজের আঁকা অসমাপ্ত ছবিটার দিকে তাকিয়ে ইজি চেয়ারে বসেছিল। আসুন গোয়েন্দা প্রবর, বসুন। তা হঠাৎ আমার ঘরে হানা দেওয়ার উদ্দেশ্য? একেবারেই বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? না মিস্টার, বুঝতে পারছি না। কিছুদিন আগে আপনাদের পাড়ায় একটা বাড়িতে একটা মেয়ে খুন হয়েছিল, জানেন নিশ্চয়ই। না জানার কি আছে, পাড়ার সবাই জানে। তা আপনি কি পাড়ার সব বাড়িতেই কি মানে একটু ঢু দিতে শুরু করেছেন নাকি? দীপু এতক্ষণ ঘরটাকে ভালো করে চোখ বোলাচ্ছিল। চারিদিকেই ছবির মেলা, তবে অধিকাংশই নুড। নুডের মধ্যে একটা স্বাভাবিক সৌন্দর্য থাকে। যদিও দীপু ছবি টবির ব্যাপারে তেমন ইন্টারেস্টেড নয়, তবু ওর মনে হলো প্রতিটা ছবির মধ্যেই যেন বিকৃত কামের গন্ধ।
সৌন্দর্যের বদলে ভালগারিটিটাই বেশি। জপেশের শেষ কথাটা ওর কানে পৌঁছেছিল। উত্তর না দিয়ে কিন্তু ও পারল না। বলল, আপনার যেরকম মেয়েদের ন্যাংটো ছবি আঁকার অভ্যাস, তেমনি আমাদেরও সব জায়গায় ঢু মারার অভ্যাস। যার যা কাজ, বুঝলেন না? রাগত দৃষ্টিতে দীপুর দিকে তাকিয়ে জপেশ বলল, আপনি পেন্টিংসের কি বোঝেন? হ্যাঁ, কিছুই নয়। যেমন আপনি বোঝেন না যে গোয়েন্দারা কেন চারিদিকে ঢু মারে। কথায় কথা বাড়ত। দীপুকে থামিয়ে নীল বলল, কয়েকটা ব্যাপার আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। অবশ্য আপনার ইচ্ছে না হলে উত্তর দেবেন না, তবে পুলিশ এলে উত্তর আদায় করেই কিন্তু ছাড়বে, এটুকু বলতে পারি। ঠিক আছে ঠিক আছে, আপনার কি জানার জিজ্ঞেস করুন। রিভা দেবীর সঙ্গে আপনার আলাপ কতদিনের? মিস্টার, আপনি আপনার লিমিট ছাড়ানোর প্রশ্ন করছেন কিন্তু। খুন হলো রাধিকা আর আপনি প্রশ্ন করছেন রিভার সঙ্গে আমার আলাপ কতদিনের? খুব সিলি প্রশ্ন না এটা? আমার এই প্রশ্নটার উত্তর দিন, পরে বুঝবেন যে হঠাৎ এই প্রশ্ন কেন করছি। অনেক দিনের আলাপ। ও আমার সম্পর্কে বোন হয় তো। বোন? কিন্তু রিভা দেবীর সঙ্গে কথা বলে তো সেরকম মনে হলো না। কি বলেছে রিভা আমার সম্বন্ধে? আন্দাজে ঢিল ছুড়ল নীল। সব কিছুই বলেছে। একটা থার্ড গ্রেড মেয়ে আমার সম্বন্ধে কি বলল আর না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। সে তো বটেই। হঠাৎ একটা ছবির দিকে আঙুল তুলে নীল জিজ্ঞাসা করল, ওই নগ্ন চিত্রটা বোধহয় রিভার, তাই না? সামান্য চমকে উঠে জপেশের ছবিটার দিকে তাকালো। রিভার মুখটাও আঁকতে চায়নি, কিন্তু ওরই অজান্তে আদলটা থেকে গেছে। একটু আমতামতা করে জপেশ বলল, হ্যাঁ, মুখের ড্রয়িংয়ে খানিকটা মিল থাকলেও ওটা রিভার ছবি নয়। বুঝলাম। তা রাধিকার কোনো ছবি দেখছি না। ও কি আপনার প্রপোজালে রাজি হয়নি? এটাও কি রিভা বলেছে? একটা থার্ড গ্রেড মেয়ে কি বলেছে সেটা না শুনলেও চলবে। তা আমার প্রশ্নের জবাবটা তো পেলাম না। আপনার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আপনি এবার আসুন। যাব তো নিশ্চয়ই, তবে কয়েকটা কথা আপনাকে না বললেই নয়। আপনার এই বাড়ির ছাদ থেকে রাধিকার বাড়ির ছাদে যাওয়াটা খুব একটা ইজি ব্যাপার, তাই না? আপনি ঠিক কি বলতে চাইছেন? হ্যাঁ, খুনের দিন রাত্রে 1:30-2 নাগাদ আপনি তো রাধিকাদের ছাদে গিয়েছিলেন। তার কোনো প্রমাণ আছে নাকি আপনার হাতে? আছে, পুলিশের কাছে আছে। ঠিক সময়ে সেগুলো দেখতে পাবেন। আচ্ছা, রাধিকার ওপর আপনারা তো রাগ ছিল কেন বলুন তো? ও আপনার প্রস্তাবে রাজি হয়নি বলে, নাকি রিভার সঙ্গে আপনার সম্পর্ক রাধিকা জেনে ফেলেছিল তাই জন্যে? এসব রাবিশ প্রশ্নের জবাব আমার জানা নেই। আপনি তো শিল্প চর্চা করেন, অত নৃশংসভাবে মেয়েটাকে যন্ত্রণা দিয়ে মারতে আপনার বিবেকে বাঁধল না? আমি কিন্তু এবার আপনাদের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আমাকে গলা ধাক্কা দেওয়ার কথা আপনার মনে আসতেই পারে, এবং সেটা আপনি বলতেও পারেন। কিন্তু উর্দিধারী কিছু মানুষ এসে যখন সত্যিই আপনাকে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে, আর বেশ কয়েকদিন পিসিতে থাকলে আপনার এই কেতাদুরস্ত চেহারাটা নিমেষেই পাল্টে যাবে, এটা কিন্তু আমি বলে দিতে পারি। আর রাধিকাকে খুন করার জন্য কিছু না হলেও 10-15 বছর। নীলের কড়া বচনের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জপেশের উগ্রভাবটা যেন কিছুটা খামতি পড়ল। ও বলল, আপনারা যেটা বলছেন সেটা কিন্তু ঠিক নয়। আমি সে রাত্রে রাধিকার বাড়ি যাইনি। তাকে খুন করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রাধিকাকে তো কুপ্রস্তাব দিয়েছিলেন। এটা কে বলেছে? রিভা? যেই বলুক, কথাটা সত্যি না মিথ্যে? প্রায় বিড়বিড় করে জপেশ বলে ফেলল, কাজটা রিভা খুব ভুল করে ফেলল। কিছু বলছেন নাকি জপেশবাবু? না, আমি কিছু বলিনি। একটা কথা শুনে রাখুন, আমি কাউকে খুন করিনি। রাধিকাকে কোনো অশালীন প্রস্তাবও দিইনি আমি। অর্থাৎ যেখান থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা মিথ্যে? সত্যি মিথ্যা আপনারাই ভাববেন, আমার কিছু করারও নেই। ওয়েল, আজ আমরা চললাম। এবার পুলিশ আসবে, যা বলার তখনই বলবেন। বাইরে বেরিয়ে এসে দীপু বলল, নীলদা, এটা কি তোমার চাল? মানে রোদে শুকিয়ে নিয়ে কি বানাতে হয়? মানে বুঝলাম না। জপেশকে যেভাবে তুমি ডাইরেক্ট দোষী সাব্যস্ত করে চার্জ শুরু করলে, ও যদি থিতিয়ে না গিয়ে ডাইরেক্ট কোনো প্রমাণ চাইতো তাহলে সেটা তো তোমার হাতে ছিল না। আমার পাতা ছকটা যদি ঠিক হয় তাহলে অচিরেই খুনি ধরা পড়বে। অবশ্য। থামলে কেন? অবশ্যটা কি? একটা লাইফ রিস্কিং গেম খেলা হয়ে যাচ্ছে। সঞ্জয়কে একটু অ্যালার্ট থাকতে হবে।
তবে আরও কয়েকটা কাজ করতে হবে। কি কাজ? দাঁড়া। বলে ও মোবাইলে সঞ্জয়কে ধরল। সঞ্জয়, তুমি এখনই একজনকে অ্যারেস্ট করো, রাতুল মল্লিককে, আর রটিয়ে দাও যে ওই রাধিকার মার্ডারার। আগে তো তুমি ওকে অ্যারেস্ট করো, তারপরে প্রমাণ সব এসে যাবে। আর একটা কথা, জপেশ রায়চৌধুরীকে একটু চোখে চোখে রাখার ব্যবস্থা করো। ও সম্ভবত এবার ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। ওর কুকর্ম প্রকাশ হয়ে পড়লে ভালো মানুষের মুখোশটা খসে পড়ার অপেক্ষায় থাকবে না, বুঝলে? কোন কাজ? ওই গোয়েন্দাটাকে আমার নামে কি বলেছিস তুই? হ্যাঁ, খারাপ কিছু তো বলিনি। তুমি যা করেছো তার আভাস দিয়েছি মাত্র। এবার তো জনে জনে বলতে শুরু করব তুমি ভাইয়ের ছদ্মবেশে আমার ঠিক কতটা সর্বনাশ করেছো। সর্বনাশ আমি আর তোর কতটুকু করেছি? তোর পীড়িতের নাগর কি করলো সেটা দেখলি তো? ওর সঙ্গে মিশলে তোর অবস্থা ওই রকমই হতো। ছোপের মধ্যে মুখ লুকিয়ে রেখে এক একটা জন্তুও ভাবে তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না। তোমার অবস্থাও না ঠিক তাই। মেয়েদের নিয়ে যে কি করো এটা এবাড়ির কারোর আর জানতে বাকি নেই। তোমার বাবা মাও এটা জানেন। শুধু একমাত্র ছেলে বলে মা বাবার হাত থেকে বেঁচে যাচ্ছ, কিন্তু আমি রিভানন্দী তোমার যা হাল করব না তুমি বুঝতেও পারছো না। পারবে, আর কিছুদিন পরেই পারবে। ধমকাচ্ছিস? আগাম সংকেত দিচ্ছি। আমার ব্যাপারে মুখ খুললে তোর কি পরিণাম হবে সেটা চিন্তা করতে পারছিস তুই? হ্যাঁ, আর কিসের ভয় দেখাচ্ছ আমাকে? জানো তো এখনকার আইন। একবার যদি থানায় গিয়ে তোমার কীর্তিকলাপগুলো ফাঁস করে দিই না, তোমার এই শিল্প চর্চার নামে বেলেল্লাপনা একেবারে মাথা ফুঁড়ে বেরিয়ে যাবে। কিন্তু তার আগেই তো তুই আর একটা রাধিকা হয়ে যাবি। অর্থাৎ তুমি স্বীকার করে নিচ্ছ যে তুমি রাধিকাকে খুন করেছ? কথার প্যাঁচ আমাকে ছাড়িস না। তবে আমার এগেনস্টে যদি যাস তার পরিণামটা কিন্তু খুব খারাপ হবে, এটা কিন্তু আমি জানিয়ে রাখলাম তোকে। তাহলে এটাও তুমি জেনে রাখো, আমার কাছ থেকে যে তুমি রাতুলকে কেড়ে নিয়েছ, রাধিকাকে খুন করে তার ঘাড়ে সব দোষ চাপিয়েছ, এসব কিছু পুলিশের খাতায় নোটেড হয়ে গেছে। তুমি যে কোনো দিন অ্যারেস্ট হয়ে যেতে পারো। পুলিশ আমার চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না, ওসব পুলিশ বকুনি আমার জানা আছে। আমি শুধু অপেক্ষায় আছি কবে তো রাতুলকে পুলিশ অ্যারেস্ট করে। ওকেও করবে, ওর বাবাকেও করবে, তারপর তোর পালা। রেডি থাকিস কিন্তু। যে হাতে তুলি ধরি সে হাতে একটা ছুরিও কিন্তু ধরতে পারবো, আর সেটা খুব শিগগিরই ফলবে। তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। রিভানন্দীর ভালো চেহারাটা তুমি দেখেছ, কিন্তু রাতুলের যদি কোনো ক্ষতি হয় তার 3 গুণ ক্ষতি তোমার হবে, আর সেই ব্যবস্থাও আমার করা আছে। এখন প্লিজ যাও, তোমার সঙ্গে কথা বলতেও না আমার ঘেন্না করছে। কিছু করার থাকলে করে দেখিয়ে দিও। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার রিভাকে দেখে নিয়ে জপেশ ফিরে যায় তার ঘরে। তারপরে 2 দিনও কাটেনি, বিরাট এক পুলিশ বাহিনী এসে পাড়া দাপিয়ে রাতুলকে গ্রেপ্তার করল। পাড়ার লোকেরা জানল যে বাড়ির কাজের মেয়েকে বলপূর্বক ধর্ষণ এবং হত্যার অভিযোগে রাতুলকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতার গর্ভে যে রাতুলের সন্তান ছিল সেটাও জানাতে কোনো দ্বিধা করেনি পুলিশ। তাহলে শেষ পর্যন্ত রাধিকাকে খুন করার জন্য আপনারা আমাকেই হত্যাকারী ভেবে অ্যারেস্ট করলেন? হালকা হেসে রাতুলি প্রায় নিজেকে শুনেই কথাগুলো বলল। ওর সামনে তখন বসে আছে নীল আর সঞ্জয়, থানার অ্যান্টি চেম্বারে, যেখানে সাধারণত অপরাধীদের জেরা করে তাদের মুখ থেকে আসল কথা বার করে নেওয়া হয়। ভুল তো 100 বার করেছেন, আর আপনাদের এই ভুল সিদ্ধান্তের জন্যেই বহু নিরপরাধ মানুষ জেলে পৌঁছে মরে। একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন বা বিশ্বাস করেন, 10 জন দোষী যেমন আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলে সেটা আপনাদের অযোগ্যতা, ঠিক তেমনই একজন নির্দোষ মানুষকে দোষী চিহ্নিত করে শাস্তি দেওয়াটাও আপনাদের অপরাধের মধ্যেই কিন্তু পড়ে। বেশ, তো আপনি তাহলে প্রমাণ করুন যে রাধিকাকে আপনি খুন করেননি। করিনি, কারণ সে রাতে আমি বাড়ি ফিরিনি। এই কথাটা তো আপনি প্রথম দিন বলেননি। হ্যাঁ, সেদিন আমি মিথ্যে কথা বলেছিলাম। না বললে আজ আমার বদলে আমার নিরীহ বাবাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসতেন। সেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব হতো না। বেশ, তা আপনার অ্যালিবাইয়ের কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ আছে? আমার পিস্তুত ভাই সত্যকামকে জিজ্ঞেস করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যে। নীলার সঞ্জয় একবার মুখ চাওচাই করল, কারণ সঞ্জয় আগেই সত্যকামের কথাগুলো জেনে নিয়েছিল।
যে রাতুল সে রাতে বাড়ি না ফিরে সত্যকামের বাড়িতেই গিয়েছিল। তবুও এক অন্যতম কারণে রাতুলকে থানায় নিয়ে এসেছে ওরা, আসল খুনির কাছে পৌঁছবার জন্য। বেছে বেছে ওই রাতেই আপনি সত্যকামের বাড়িতে গিয়ে উঠলেন। কি করে জানবো যে ওই রাতেই রাধিকা খুন হবে? তার মানে আপনি জানতেন যে রাধিকা একদিন খুন হবে? খুনের মতো মারাত্মক কোনো ঘটনা ঘটবে কি না সেটা আমার জানা ছিল না, তবে মেয়েটা আমাদের ব্ল্যাকমেল করেছিল। কিভাবে তার থেকে আমরা রেহাই পাবো সেটাই ছিল আমাদের একমাত্র চিন্তা, আর সেই কারণেই আমি সত্যকামের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। আপনি বলতে চাইছেন আপনি খুন করেননি বা আপনার বাবাও খুন করেন, কিন্তু খুন করার মতন একটা মোটিভ তো আপনাদের ছিলই। না, আমরা চেয়েছিলাম কিছু টাকা করে দিয়ে ওই আপদটাকে বাড়ি থেকে বের করে দিতে। হ্যাঁ, কথাটা শুনতে ভারী লজ্জার। একটা মেয়ের পাতা ফাঁদে আমি আর আমার বাবা ফেঁসে গিয়েছিলাম। আমাদের অপরাধ জৈবিক কারণে। আমরা প্রথম রিপোর্ট দাস হয়ে গিয়েছিলাম। পরিণতির কথা চিন্তা না করে পোকারা যেমন আগুনের মোহে সেখানে ঝাঁপ দেয়, আমাদের অবস্থাও হয়েছিল ঠিক তাই। কিন্তু কিন্তু প্রথম অপরাধ ছাড়া দ্বিতীয় কোনো অপরাধ করেননি, এই তো? হ্যাঁ, ঠিক তাই। তাহলে এবার বলুন তো, আর কে তাকে খুন করতে পারে? জানি না, তবে আজ বুঝতে পারি রাধিকা চরিত্রের মেয়েরা বোধহয় এইভাবেই নিজেদের সর্বনাশ ডেকে আনে। সন্দেহ করার মতো কি কাউকে আশেপাশে দেখতে পাচ্ছেন? না জেনে কারোর নামে দোষারোপ করা আমি পছন্দ করি না, তবে হ্যাঁ বলুন। একটা কথা মন দিয়ে শুনুন, আজ আমরা আপনাকে এখানে নিয়ে এসেছি একটা অপরাধী হিসেবে নয়। যে কোনো মুহূর্তে আপনিও খুন হয়ে যেতে পারেন, এই আশঙ্কা থেকেই। খুনির পরের টার্গেট আপনি হওয়াটা খুব একটা বিচিত্র নয়, কারণ খুনি এখন রীতিমতো ফেরোসাস। সেটা তো আমার বাবার ক্ষেত্রেও হতে পারে। পারে, তার জন্য আমাদের প্রিকশন নেওয়া আছে। কিন্তু আপনার বাবার চেয়ে আপনার লাইফের দামটা বেশি সেই লোকটির কাছে। সে কে তা জানি না, তবে আমার বাবা তার সামান্য ভুলের জন্য মনে প্রাণে ক্ষতবিক্ষত। তিনি যেন চরম শাস্তি না পান, শুধু এটুকু দেখবেন। কথা হয়তো আরও এগোতো, কিন্তু তার আগেই একটা ফোন এলো থানায়। সঞ্জয় পাশের ঘরে গিয়ে ফোনটা তুলল। ওপাশ থেকে পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো হ্যালো, এটা কি বরানগর থানা? হ্যাঁ বলুন। একটা মারাত্মক কাণ্ড ঘটে গেছে, আপনারা দয়া করে একবার আসুন। কে বলছেন আপনি? আমি তপেশ রায়চৌধুরী, জপেশ রায়চৌধুরীর বাবা। বুঝেছি, আমরা এক্ষুনি আসছি। রাতুলকে ঠিকমতো পাহারা দিন রেখে সঙ্গে একজন কনস্টেবলকে নিয়ে নীল আর সঞ্জয় বেরিয়ে পড়ল। বাড়ি তো চেনাই ছিল, সমস্ত বাড়িটাই যেন থমথম করছে। একে তো লোকজন খুবই কম, আর তার উপর এখন পিন পড়া শব্দ যেন শোনা যায়, এতটাই নিস্তব্ধ। রিবার ঘর যথারীতি বন্ধ, পাশের ঘরও। শ্রীনাথের ঘর খোলা, কেউই সেখানে নেই। গীতাকেও দেখা গেল না। কিছু একটা আন্দাজ করেই ওরা তরবরিয়ে উপরে উঠে এলো। শ্রীনাথ একেবারে থম মেরে বসে আছে। অন্যদিকে মুখের উপর কাপড়ের খুঁট দিয়ে চাপা দিয়ে বসে রয়েছেন এক বৃদ্ধ ভদ্রলোক, সম্ভবত উনিই তপেশবাবু। সঞ্জয় এগিয়ে গিয়ে প্রশ্ন করল, থানায় একটা ফোন গিয়েছিল এ বাড়ি থেকে। মুখ থেকে কাপড়ের আড়ালটা সরিয়ে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, আমি তপেশ রায়চৌধুরী, আমি আপনাকে ফোন করেছিলাম। যান, ভেতরে যান। নীলা সঞ্জয় ঘরের মধ্যে ঢুকে গেল। অঘটন একটা কিছু যে ঘটেছে ওটা ওরা ঘরের মধ্যে ঢুকেই বুঝতে পারল। ইজলে তখনও একটা ছবি শোভা পাচ্ছিল, নগ্ন নারী চিত্র, আর ঠিক তার নিচেই পড়েছিল এক যুবকের দেহ, চিত অবস্থায় শোয়ানো, নিম্নাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, প্রায় হাঁটু অবধি রক্তের বন্যা। ঊর্ধ্বাঙ্গের পাঞ্জাবিটি প্রায় দলামলা। নীল সঞ্জয়ের কানে কানে বলল, জপেশ রায়চৌধুরী। নারী দেখার কোনো প্রয়োজনই ছিল না, বোঝাই যায় জপেশের দেহে কোনো প্রাণ নেই। পাজামা দড়িটা খোলা ছিল। হাতে গ্লাভস লাগিয়ে পাজামাটায় একটু নামিয়ে সঞ্জয় যা বোঝার বুঝে নিল। জপেশের পুরুষাঙ্গটি কেউ যেন খুবলে কেটে নিয়েছে। মৃতের মুখটি মৃত্যু যন্ত্রণায় প্রায় বিবর্ণ। নীল কেবল বলল, অনেক দিনের জমানো প্রতিহিংসার রিয়াকশন। এতটা না হলেও এমন একটা কিছু ঘটতই। ধনী বাপের উচ্ছৃঙ্খল ছেলের পরিণতিটা বোধহয় এমনই হয়। কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছেন দাদা? জানি তো কে করেছে। সেটা না করলে আজ হয়তো আরও একজন কাউকে দেখতে পেতে, কিন্তু তাকে যে এখনই দরকার। তাহলে এখন কি করা? তোমার আশু কর্তব্যগুলো তুমি করো, আমি বরং একবার রিভার ঘরটা উকি দিয়ে যাই।
কিন্তু এদের কাউকে কিছু পুছতাছ করবেন না? দরকার হবে না, আমাদের দরকার আসল মানুষটাকে। রিবাকে ঘরে পাওয়া গেল না। ওর বাবাই বলল যে ভোরবেলাতেই রিবা কোথায় যেন বেরিয়ে গেছে। কোথায় গেছে জানেন? সে শুধু না সূচক মাথা নাড়ল। ঠিক আছে। এলোমেলোভাবে অনেক কিছু ভাবতে ভাবতে ও যখন প্রায় বাস স্ট্যান্ডের কাছে এসে পড়েছে, হঠাৎই ওর মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার। একসেপ্ট করে হ্যালো বলতেই ওপাশ থেকে মহিলার কণ্ঠ ভেসে এলো। মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? রিভা নামটা নিশ্চয়ই মনে আছে। আমি তো আপনাকেই খুঁজছি, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? সেদিন আপনার ভিজিটিং কার্ডটা আমায় দেখতে দিয়েছিলেন, আর তো ফেরতও নেননি। এনিওয়ে, আপনি তো আজ আমাদের বাড়িতে গেছেন জপেশ রায়চৌধুরীর খুনের তদন্ত করতে। আপনি তো সবই জানেন। আমি সবই জানি। আপনি কি একবার বরানগর থানায় আসতে পারবেন? আপনি এখন কোথায়? থানারই আশেপাশে। আই ওয়ান্ট টু কনফেস সামথিং। চলে আসুন, আমি আছি। লাইনটা ওপাশ থেকে কেটে গেল। নীল সঙ্গে সঙ্গে সঞ্জয়কে মোবাইলে ধরল। তোমার কাজ কত দূর? বডি মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ওয়েল, যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে এসো, ভেরি ইম্পর্টেন্ট। এখনই আসছি। নীল থানায় পৌঁছে দেখল কপালে হাত রেখে নিচু হয়ে রিবা বসে রয়েছে। নীল ধীরে ধীরে ওর পাশের চেয়ারটায় গিয়ে বসল। মুখ তুলে একবার নীলকে দেখে নিয়ে ফের পূর্বের অবস্থায় ফিরে গেল রিভা। তারপর একসময় মৃদু স্বরে জিজ্ঞাসা করল, অফিসার ভদ্রলোক নেই? এক্ষুনি এসে পড়বেন। নিশ্চয়ই তোমার অনেক কিছু বলার আছে। লেট আস ওয়েট ফর সঞ্জয়। কিছু খাবে? সকাল থেকে তো কিছু খেয়েছে বলে মনে হচ্ছে না, চোখ মুখ সব বসে গেছে। সম্ভবত কাল রাত্রে ঘুমও হয়নি। এবার একটু খাবার জল পেলে ভালো হতো। ও শিওর। একজন কনস্টেবলকে ইশারা করতেই এক গ্লাস জল নিয়ে এলো। তাকে উদ্দেশ্য করে বলল, এই মহিলার জন্য কিছু কেক আর চায়ের ব্যবস্থা করুন। কনস্টেবল ভদ্রলোক চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সঞ্জয় এসে হাজির। নীল আর রিবাকে একসঙ্গে বসে থাকতে দেখে একটু আশ্চর্য হলেও মুখে কিন্তু তা প্রকাশ না করেই বলল, এতদিন থানায় বসে আমরা তলব করেছি কাউকে থানায় আসার জন্য, কিন্তু নীল সঞ্জয়কে বসতে ইশারা করল। তোমাকে না জিজ্ঞাসা করেই আমি এই মহিলার জন্য চা আর কেকের অর্ডার দিয়েছি। উনি খুবই ক্ষুধার্ত। বেশ করেছে। এ আর জিজ্ঞাসা করার কি আছে? এ থানায় আপনাকে সবাই চেনে। কেক আর চা এলো। খাওয়ার পর নীল বলল, রিভা, তোমাকে জিজ্ঞাসা করেই তোমাকে তুমি করেই বলছি। বলো, তোমার কি বলার আছে? নাটকীয় ভঙ্গিতে নয়, অত্যন্ত সহজ আর সাবলীল ভঙ্গিতে নিচের হাত দুটো সঞ্জয়ের দিকে বাড়িয়ে দিয়ে রিভা বলল, আপনি আমায় অ্যারেস্ট করুন মিস্টার অফিসার। কেন? আমি দুটো মানুষকে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করেছি, আর এই দুটো খুনের জন্য আমি অনুতপ্তও নই। এটা ওদের পাওনা। নইলে রাতুল আর ওর বাবার মতো নিরীহ মানুষদের সব সময় শাস্তি হতো। বিনা দোষে আপনারা রাতুলকে অ্যারেস্ট করেছেন, হয়তো কদিন পর ওর বাবাকেও করবেন। ওদের এই অবস্থার জন্য যে দায়ী তাকে আগে সরিয়ে দিয়েছি। রাধিকার মতো মেয়েদের পৃথিবীতে থাকার মানে আরও অনেক মানুষের বিপদে পড়া। আর দ্বিতীয় খুন একজন লম্পট, একজন ডিচের আমার মতো আরো অনেক মেয়েরও ক্ষতি করেছে। আমাকেও আমার ভালোবাসার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মনে প্রাণে সর্বশান্ত করে দিয়েছে। ও বেঁচে থাকলে না আরো অনেক মেয়ের সুন্দর মুখ আর সুন্দর ব্যবহার সব শেষ হয়ে যেত। ওটা পৃথিবীর একটা জঞ্জাল। রাতুলকে নিয়ে আমি সুন্দর একটা সংসার গড়ার স্বপ্ন দেখেছিলাম। ওর মা বাবা দুজনেই রাজি ছিল, কিন্তু এই দুশ্চরিত্র লোকটা আমার এই শরীরটা পাওয়ার জন্যে কতই না ছলনার আশ্রয় নিয়েছিল। তারপর শখ মিটে যাওয়ার পর আমাকে আস্থা করে ফেলে দিয়েছে। রাতুলকে আপনারা ছেড়ে দিন, ও কোনো অন্যায় করেনি, আর ওর বাবাও নয়। আপনি জানেন আপনার এই কনফেশনের জন্য আপনাকে কি মূল্য দিতে হবে? জানি, আমার যাবজ্জীবন অথবা ফাঁসি হবে। আমিও সেটাই চাই। এই গ্লানি নিয়ে আমি আর বেঁচেও থাকতে চাই না। কিন্তু প্রমাণ? আপনি যে কাউকে বাঁচাবার জন্য এসব করছেন না তা তো আমরা এখনো জানি না। দুটি মানুষকে আমি সত্যিই বাঁচাতে চাই যারা সত্যিই নির্দোষ। আর নির্দোষ মানুষ শাস্তি পাক, এটা আপনারা নিশ্চয়ই চান না? তারপর ব্লাউজের ভেতর থেকে একটা 4 ভাঁজে ভাঁজ করা কাগজ বের করে রিভা বলল, কেন আর কিভাবে এই দুজন মানুষকে আমি খুন করেছি
তার ডিটেলসটা এর মধ্যে রাখা আছে। জপেশকে খুন করার পর কাল সারা রাত ধরে আমার এই কনফেশনটা লিখেছি। আর রাধিকাকে খুন করেছি ওর উদগ্র কাম লালসার প্রবল অর্থতৃষ্ণার জন্যে। দুটি মানুষের জীবন তিলে তিলে ধ্বংস করে দিয়েছে ও। তাই ওকেও অত্যন্ত নিষ্ঠুরের মতো হত্যা করেছি। অত রাত্রে ওদের বাড়ি গিয়েছিল কি ছাত্রকে? হ্যাঁ, সে রাতে জপেশ ছাদে ছিল না। ওটা ওর ঘাড়ে দোষ দেওয়ার জন্য আমি বানিয়ে বলেছিলাম। চেয়েছিলাম ওই যে খুনি সেটা প্রমাণ হোক, কিন্তু সেই সময়টুকু হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না। জপেশ আমাকে শাসিয়ে গিয়েছিল ওর নামে আমি আপনাদের কাছে অনেক কিছু বলার জন্যে ও আমাকে রাধিকার মতোই খুন করবে। কিন্তু জপেশকে হত্যা তো সহজসাধ্য ছিল না। ও তো আপনাকে কাছেই ঘেঁষতে দিত না। রাত 12টার পর ওর কোনো জাগতিক জ্ঞান থাকতো না। যেদিন সন্ধেবেলা ও আমাকে শাসিয়ে যায়, আমি সেদিনই ডিসিশন নিই। সবাই ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে আমি ওর ঘরে গিয়ে দাঁড়িয়েছিলাম। কাল রাত্রে আমি একটু মোহিনী সাজিয়ে গিয়েছিলাম। যতই আমাকে দূরে সরিয়ে দিক, নেশাচ্ছন্ন মাথায় একলা ঘরে একজন মোহিনীবেশী মহিলাকে ও ছেড়ে দেবে না। কিন্তু গিয়ে দেখলাম ও বেঘরে ঘুমোচ্ছে। বোধহয় নেশাটা একটু বেশিই করেছিল। আর আমার সঙ্গে ছিল একটা মাছ কাটার বঁটি। আমি কোনো সময় নষ্ট করিনি। ছটফট করতে করতে আমার চোখের সামনেই মরে গেল। ওর কাম লালসার ইতি টেনে আমি বেরিয়ে আসি। বটিটা কোথায়? আমার ঘরে, আমার আলমারির মধ্যে খবরের কাগজ মুড়ে রেখে দিয়েছি আপনাদের প্রমাণের জন্য। আর রাধিকাকে? ওদের বাড়িতে গিয়ে প্রথমেই খোঁজ করেছিলাম রাতুলের। ও সেদিন ছিল না। ওর পিস্তুত দাদা সত্যকামের বাড়ি গিয়েছিল। আসলে মানুষটা বড় বিভ্রান্ত হয়ে পড়েছিল। নিজের বাড়িতে ও আর কিছুতেই সুস্থ মনে থাকতে পারত না। আমি জানতাম আমি রাতুলকে কোনোদিনও পাবো না, তাই শেষবারের মতো মানুষটার স্পর্শ উপভোগ করার জন্য ওর বিছানায় আমি শুয়েছিলাম। তারপর এক সময় ওর ঘর থেকেও বেরিয়ে আসছি, হঠাৎ দেখা রাধিকার সঙ্গে। তারপর ছাদে গিয়ে, গরমকাল, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ছাদে কাপড় বিছিয়ে দুজনে পাশাপাশি শুয়ে অনেক গল্প করেছিলাম। ও কেমন করে দুটো মানুষকে ওর যৌবন দিয়ে ভুলিয়েছিল সে গল্পটাও আমাকে বলেছিল। গল্প করতে করতে বোধহয় কিছুটা আনমনা হয়ে পড়েছিল। বারবার ওর যৌন সুখের গল্প বলছিল। ওর কাছে ছেলের চেয়ে বাবাই নাকি অনেক বেশি কাম। কিন্তু ও বুঝতেই পারেনি ছাদে মাচান ঘরের একটা শিখ কখন যে আমি খুলে নিয়েছিলাম। মেসোমশাই সম্বন্ধে যখন ও রসিয়ে রসিয়ে ওর যৌন সুখের গল্প করছিল, ঠিক সেই অবশ মুহূর্তে সেই জংধরা লোহার একটা রড আমি আমূল গেঁথে দিয়েছিলাম ওর যৌনাঙ্গে। ওরে বাবারে বলে যখন ও চিৎকার করে ছটফট করছে, তখনই লিউকোপ্লাস দিয়ে ওর মুখটা আমি সেঁটে দিয়েছিলাম। তারপর এক্কেবারে নিস্তেজ হয়ে গেল। ওরই রক্তাক্ত কাপড় দিয়ে ওর দেহটা ঢেকে ছাদ টপকে নিজের ঘরে এসেছিলাম। অবশ্যই কোনো হাতের ছাপ না রাখার জন্য লিউকোপ্লাসটা খুলে নিয়েছিলাম। সে রাতে আমার রক্তমাখা চুড়িদার আর কামিজটাও পেয়ে যাবেন, আমার আলমারিতেই রাখা আছে। যত্ন করে সব রেখে দিয়েছি, কারণ আমাকে তো আমার পরিবেশ আর সুস্থ জীবনের হাতছানি আর কোনোদিনই দেবে না। বাকি জীবনটা আমার কাটবে বিহাইন্ড দ্য বার, সেটা আমি জানি। মিস্টার অফিসার, আপনি আপনার কাজ করুন, প্লিজ অ্যারেস্ট মি। আমি যে খুনি সেটা প্রমাণ করতে আর আপনার কোনো অসুবিধে হবে না। লিউকোপ্লাস্টের হুইলটার গায়ে আমার ফিঙ্গারপ্রিন্টও পাবেন, আর বটিতেও আমার ফিঙ্গারপ্রিন্ট পাবেন, আর কনফেশন লেটারটা তো রইলই আপনার কাছে। রিভার আর কিছু বলার ছিল না, ও চুপ করেই রইল। কেবল একসময় নীলকে বলল, ব্যানার্জি সাহেব, আপনার আমাকে খুব ঘৃণ্য জীব বলে মনে হচ্ছে, তাই না? হোক, আপনাদের এসব ঘৃণা নিয়েই তো আমাকে বাকি জীবনটা কাটাতে হবে। তবে নারীত্বের অবমাননার জন্যে যেসব মেয়েরা আত্মহত্যা করে তাদের আমি কাপুরুষ বলি। মাঝে মাঝে না আইনকে নিজের হাতেই তুলে নিতে হয়। তবে এই ঘৃণিত প্রাণটার শেষ অনুরোধটা একটু রাখবেন। রাতুলকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। যতদিন বাঁচবো আমি রাতুলকেই মনে রাখবো। দেখবেন
ও যেন বিনা দোষে কোনো শাস্তি না পায়। ওকে বলবেন একটা সুন্দর ভালো মেয়ে দেখে যেন বিয়ে করে, তাকে যেন খুব ভালোবাসে। যেখানেই থাকি ও সুখে থাকলে আমি মনে অনেক শান্তি পাব। আইন আইনের পথেই চলে। রিপার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। তারই মধ্যে একদিন রাতুল এসেছিল রিপার সঙ্গে দেখা করতে। কেন করলে রিভা, কেন করলে? মুখে না বললেও মনে মনে তো তোমাকে তোমার জায়গা ছেড়েই দিয়েছিলাম। মৃদু হেসে রিভা বলেছিল, সব সময় কি মনের কথা মনে রাখলে চলে? তাহলে আর ভাষার কি প্রয়োজন ছিল? ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসি কথাটা শুনতে বড় ভালো লাগে গো রাতুল। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।